নমস্কার। আজকে কেতুকে নিয়ে আলোচনা করব। কেতু নিজের নক্ষত্র মঘাতে 29শে মার্চ প্রবেশ করবে, কীরকম প্রভাব দিবে মকর রাশির ক্ষেত্রে। এতদিন তো পূর্বা ফাল্গুনী শুক্রদেবের নক্ষত্র ছিল অষ্টম ঘরে, সূর্যের রাশি সিংহ রাশিতে। এবার নক্ষত্র পরিবর্তন করছে এবং ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত থাকবে। 6 তারিখ আবার রাশি পরিবর্তন হয়ে যাবে এই কেতুর। এর মধ্যে চরণ পরিবর্তন হবে, নবাংশ পরিবর্তন হবে। তো যাই হোক, কেতু যে মুহূর্তে রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন করছে, এই নক্ষত্রে থাকাকালীন যে নবাংশ পাচ্ছে সেটা আবার কর্কট নবাংশ পেয়ে যাচ্ছে। তো কেতুর যে নক্ষত্রে মঘা নক্ষত্রে মকর রাশির উপর কিরকম প্রভাব পড়বে, মকর রাশি কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ কার্য এই সময়কালে হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, সমস্ত কিছু তুলে ধরবো। তো অনুষ্ঠানে শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত। তো মঘা নক্ষত্র 5 তারা নক্ষত্র, 5টি তারার সভা মহা তারামণ্ডলের নক্ষত্র এটা, এবং 10মতম এই নক্ষত্র। এটা ব্রহ্মাণ্ডে বিস্তৃত রয়েছে 120 ডিগ্রি থেকে 133 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। 4টি চরণই পড়ে সিংহ রাশিতে। এবং এই নক্ষত্রকে বলা হয় কি, যে সমৃদ্ধশালী নক্ষত্র, অর্থ টাকা পয়সা এগুলো হচ্ছে মেন ব্যাপার, খুবই ভালো। এবং এই নক্ষত্রের কেতু কিন্তু পজিটিভই প্রভাব দেয়, যেহেতু সূর্যের রাশি সিংহ রাশি, রাজার রাশি। তো রাজার ঘরে কোনো সময় খারাপ প্রভাব গ্রহ দিতে পারে না। তো যাই হোক, এই যে মহা নক্ষত্রে থাকবে কেতু, এইখানেতে সবার প্রথম দেখতে হবে সূর্যের অবস্থান কেমন রয়েছে। সূর্যকেও তো ভালো থাকতে হবে, যার জন্য তো বছরের শুরুতেই বলেছি যে আমি মকর রাশির ক্ষেত্রে যে বাড়িতে সূর্য যন্ত্র মাস্ট স্থাপন করতে হবে, এবং তার সাথে করতে হবে সরস্বতী যন্ত্র। দুটি যন্ত্রের কথা কিন্তু বলেছি। এটা হয়তো কেউ হয়তো গায়ে শুনেছে, কাজে লাগিয়েছে, আবার কেউ হয়তো কাজে লাগায়নি। তো যারা লাগাননি তারা অবশ্যই সূর্য যন্ত্র স্থাপন করবেন, যাদের সূর্য কিন্তু খুব খারাপ অবস্থা রয়েছে, কিংবা সূর্য খারাপ থাক ভালো থাক, সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করবেন। সূর্য হচ্ছে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু দেয় সূর্য। কিছু কিছু জ্যোতিষীয় জিনিস রয়েছে যেগুলো করলে জীবনে সেই জিনিসগুলো হওয়ার সুযোগ থাকে না, বা চান্স খুবই কম থাকে। যেগুলো করলে জীবন উন্নতির দিকে যায়, তো সেই জিনিসগুলো কিন্তু করতে হয়। তো সূর্যযন্ত্র এই প্রত্যেকটা ভিডিওতেই বলে এসেছি যে সূর্যযন্ত্র মকর রাশি ভুল করা চলবে না। এবং তার সাথে বলেছি সরস্বতী যন্ত্র। তো রাহুকে ঠিক করবে সরস্বতী যন্ত্র। আর সূর্যকে বলি রাখতে হবে, অল টাইম সূর্য যেন ভালো অবস্থায় থাকে উপাচারের মাধ্যমে। তো যাই হোক, আর্থিক সমৃদ্ধশালী এই নক্ষত্র 4টি চরণই সিংহ রাশিতে পড়ে, এবং এই নক্ষত্র রাজার ঘরে পড়ছে। তো সব দিক থেকে ভালো এই নক্ষত্র, পজিটিভ প্রভাব দিয়ে দেবে। কিন্তু ওই যে বললাম, সূর্যকে দেখতে হবে। এই নক্ষত্রের জাতক জাতিকারা বেশিরভাগ বড় বড় সরকারি বেসরকারি কর্মচারী ভালো পদ বিশিষ্ট হয়, কিংবা সরকারি কর্মচারী বেসরকারির সাথে যুক্ত থাকে। এমন কিছু কাজ, যে কাজগুলোতে বিশেষ উন্নতি হয়। এর অধিপতি হচ্ছে কেতু, আর অধিপতি দেবতা হচ্ছে কি পিতৃদেব। চিহ্ন হচ্ছে কি সিংহাসন এবং কাস্তে, দুটি চিহ্ন দেওয়া হয়েছে। দুটি চিহ্নই কিন্তু এখানেতে বিশেষ পিতৃদের আশীর্বাদ থাকে। তো রাজার ছেলে তো রাজা হবে, রাজার ছেলে কি কোনো সময় প্রজা হবে না, ভিখারি হবে। তো যার জন্য পিতৃ, অর্থাৎ পিতৃ এমন কোনো জিনিস জীবনে দিয়ে যায়, সেই জিনিসটাকে তার সন্তান এগিয়ে নিয়ে চলে, সেই জিনিসটাকে বুঝায় এই মহা নক্ষত্র। সিংহাসন, তো রাজার সিংহাসনে তো রাজার ছেলেই বসবে, সেখানে তো যে কোনো প্রজার ছেলে বসবে না। এমন কোনো বিরাসত যেটা পেয়ে আসি, সেইখানটাতে নিজের আয় উন্নতিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেইখান থেকে সেই কর্মকে করে নিয়ে যে একটা বড় সফলতার জায়গায় চলে যাওয়া, সেই জিনিসটাকে বোঝাচ্ছে সিংহাসন। আবার কাস্তে দিয়ে সেই জিনিসটাকে বোঝাচ্ছে যেখানটাতে ফসল কাটা হয়। তো ফসল কাটার আগে তো জমিটা তো ফসল ফলানো হবে, তারপর তো কাটবে। তো সেই রকম যে প্রথমে জমি চাষ হবে, তারপরে সেখানে জল দেওয়া হবে, বীজ রোপণ হবে, ফল ফলবে, তারপরে তো ফসলটা কাটা হবে। তো সেরকম যে লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে কিন্তু অনেক 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 উঁচুতে উঠায় এই এই মহা নক্ষত্র। এবং পিতৃদের বললাম যে আশীর্বাদ প্রাপ্ত, পিতৃদের আশীর্বাদ কাজে লাগে, যার জন্য চেষ্টা করলে এদের জীবনে সরকারি বেসরকারি ভালো ভালো পদ অপেক্ষা করে, শুধু ভালো কাজ করতে হবে। এছাড়া ব্যবসা বাণিজ্য সেটাও হয়, সেটাও বলছি না আমি যে না, কিন্তু সেটাও হয়। তো অধিপতি দেবতা পিতৃদেব। তো এই যে একটা এই নক্ষত্রের আমাদের যে জ্যোতিষশাস্ত্রে যে জিনিসগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো কি, যে পুরুষার্থই হচ্ছে অর্থ, গণ হচ্ছে রাক্ষসগণ, বর্ণ হচ্ছে শূদ্র, পাখি হচ্ছে ঈগল, আর গাছ হচ্ছে কি বট গাছ। তো বট গাছের মতন সবাইকে ছায়া প্রদান করে বট গাছ। বট গাছকে নড়ানো খুব অসম্ভব হয় জীবনে। এবং বট গাছ আমাদের কি বলবো, কাজের প্রচণ্ড ছায়া থেকে আরম্ভ করে অনেক জিনিস দেয়, বট গাছ প্রদান করে। এলিমেন্ট হচ্ছে কি জল, এবং ত্রিমূর্তির যে কথা বলা হয়েছে সেটা কিন্তু হচ্ছে ব্রহ্মদেব। এবং যে পশুর কথা বলা হয়েছে সেটাও কিন্তু ফিমেল র্যাটকে বলা হয়েছে, ইঁদুর। এবং
মানে এর বলতে গেলে তো অনেক চরণ ধরে ধরে বললে অনেক হয়ে যাবে। এর আওয়াজ রয়েছে, 4টি চরণের 4টি আওয়াজ রয়েছে, মামি মো মে, যেগুলো আওয়াজ, সেই আওয়াজগুলো করলে মানে 4টি চরণের ক্ষেত্রে তো সেগুলো কোনোদিন আলোচনা হবে একদিন। তো এই যে সংকেতগুলো বললাম, যেরকম পাখি, ঈগল, তারপরে গাছ হচ্ছে বট গাছ, কীরকম এরা মানে আমাদের জীবনের সাথে তো জড়িত। ইঁদুর, ইঁদুর কী করে সবসময় খাবার দাবার দেখবেন ওই গর্তেই নিয়ে যায়, যেন কোনো সময় ভূমির সাথে কানেকশন থাকে। যার জন্যই বললাম যে সিংহাসন, জায়গা জমি, এগুলো পৈতৃক সম্পত্তি যে জিনিসগুলো, এগুলো উঠে আসে। ঈগল কত উচ্চতে থাকে, তাদের যে দৃষ্টি, সেই দৃষ্টির যে একটা লেন্স, যে পাওয়ার ক্ষমতা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসকে কিন্তু এরা বের করে দেয়। অর্থাৎ মানে এদের উপর পিত্তদের কৃপা থাকে, এক কথায় বলতে গেলে পিত্তদের কৃপা থাকে। তো সেই নক্ষত্রই হচ্ছে মঘা নক্ষত্র, পজিটিভ দিয়ে রেজাল্ট। সেবও এটা পড়ে গেছে অষ্টম ঘরে। তো অষ্টম ঘরে এই মঘা নক্ষত্রের কী এমন কাজ রয়েছে যে কাজে এই মকর রাশির হতে যাচ্ছে উন্নতি? কোন এমন দিক রয়েছে সেই কাজটাতে আবার অশান্তিও নিয়ে চলে আসবে যদি সূর্যের অবস্থান খারাপ থাকে? কারণ এখানটাতে এটা তো ছায়া গ্রহ না, তো সূর্যকে তো অবশ্যই দেখতে হবে। এ তো নিজে বলবান হয়ে গেল, নিজের নক্ষত্রে আসা মানে যে গ্রহে যে নিজের নক্ষত্রে আসবে তো অবশ্যই বলবান হয়ে যাচ্ছে। কিন্তু দেখালো সূর্যই আবার কারো জন্মগোষ্ঠী দিয়ে খারাপ অবস্থা করে রয়েছে, তখন তো নেগেটিভ মানে পজিটিভের জায়গায় নেগেটিভ ইফেক্ট দিয়ে দেবে। যার জন্য আমি প্রথম থেকে বলে এসেছি যে সূর্য যন্ত্র স্থাপন করা এই সময়কালে উচিত। এবার এই যে অষ্টম ঘরে এই নক্ষত্রের অবস্থান, এই নক্ষত্রের অবস্থানে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা পৈতৃক সম্পত্তি বা পিতার কোনো সয় সম্পত্তি নিয়ে অশান্তিতে পড়েছিল তার সমাধান হওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে। কিংবা পিতা বা পৈতৃকের কোনো কর্ম, সেই কর্মটা হস্তান্তর হওয়া, যেটা কল্পনা যে হচ্ছিলই না কোনোভাবে, যে পিতার সয় সম্পত্তি কোনো রকমভাবে কোনো ডকুমেন্টেন্সি কাগজপত্রের জন্য আটকে পড়েছিল, সন্তান পাচ্ছিল না, সেই সন্তানের হাতে চলে আসা, এবং অষ্টম ঘরে এই জিনিসগুলো বুঝাচ্ছে। আর পূর্বজন্মের মানে কি বলবো, মানে এইখানটাতে যেরকম আধ্যাত্মিক উন্নতিটা খুবই ভালো বুঝাচ্ছে, ভালো বুঝাচ্ছে। গুপ্তধন, তো গুপ্তধন বলতে তার সেই জিনিস এখন নাই যে মাটি করলেই গুপ্তধন পাওয়া যাবে। হ্যাঁ, তবে কি যে ভূমি সংক্রান্ত যে সমস্ত কাজগুলোতে সফলতা, সেই জিনিসগুলোকে বুঝাচ্ছে এই সময়কালে ভালো অবস্থান এই সময়কালে হতে যাচ্ছে। হঠাৎ কোনো আর্থিক সম্পত্তি যা বা কোনো বিমা ঘটিত সম্পত্তি, ইন্স্যুরেন্স বা কোনো কমিশনজনিত কাজের একটা ভালো ভালো সফলতা পেয়ে যাওয়া, এই জিনিসগুলোকে বুঝাচ্ছে। এবং সরকারি বেসরকারি ক্ষেত্রে এমন কোনো প্রমোশন যেটা হয়তো বহুদিন ধরে সংঘর্ষের মাধ্যমে ছিল, সেই জায়গাটাকে বুঝাচ্ছে। এবং অষ্টম ঘর গভীর জ্ঞান, রিসার্চ বিদ্যা, সেই জায়গাটাকেও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে, যে যারা দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার জগতে পড়েছিল, কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে পড়েছিল, সেই জায়গাগুলো কিন্তু এই সময়কালে বুঝাচ্ছে। অবস্থান যথেষ্ট ভালো, সিংহাসন প্রাপ্তি, যে কোনো একটা বড় পদ পেয়ে যাওয়া, যে কোনো বহুদিন ধরে চেষ্টা করছিল, যে শিক্ষা জায়গাটাই যেমন বলছি, রিসার্চ বা কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে গবেষণার সাথে যুক্ত ছিল শিক্ষার্থীদের, সেই জায়গাটাতে সফল পাওয়া, সেখানটাতেও একটা কিন্তু বড় সিংহাসন প্রাপ্তি বুঝাচ্ছে। এবং তার সাথে কাস্তে জিনিসটাকেও বুঝাচ্ছে। ফসল এমন কোনো যে দীর্ঘদিন ধরে হয়তো কোনো সংগ্রাম চলছিল কোনো জায়গা জমি সংক্রান্ত, সেই জিনিসগুলো কিন্তু এই সময়কালেও বুঝাচ্ছে যে সেখানটাতে সফলতা পেয়ে যাওয়া, যে কোনো অসুবিধাই ছিল। কারণ এই যে কেতুর এই যে অবস্থান অষ্টম ঘরে, কেতু তো গুরুবর দৃষ্টি পায় এবং তার যে প্রভাবগুলো দ্বাদশ ঘরে পড়ছে। তো দ্বাদশ ঘরটা কি দেবগুরু বৃহস্পতির তো রাশি, সেটা হচ্ছে কি ধনু রাশি, ধনু রাশিকে নিজের রাশিকে প্রভাবিত করবে এই সময়কালে। এ তো ধনু আর মিনকে নিজের রাশি ভাবে, আর অষ্টম ঘর বৃশ্চিক রাশিতে ভালো প্রভাব দেয়। তো অষ্টম ঘরও পড়ে যাচ্ছে, ওদিকে দেবগুরু বৃহস্পতির রাশি পড়ে যাচ্ছে, দ্বাদশ ঘর বিশেষ প্রভাব দিবে কর্মের। অর্থাৎ কি যে দ্বাদশ ঘরে প্রভাব পড়ছে, অর্থাৎ এখানে মোক্ষ ত্রিকোণটা জেগে যাচ্ছে। মোক্ষ ত্রিকোণটা জেগে যাওয়া মানে কি আধ্যাত্মিক চিন্তা ভাবনাটা চলে আসছে। তা বলে যে একটা ব্যক্তি কর্মের মধ্যে সবসময় আধ্যাত্মিক চিন্তা করবে সেটাও তো না। এখানে কিন্তু সেই জায়গাটাতে আধ্যাত্মিক চিন্তা না, যে কর্মের ফাঁকে ফাঁকে আধ্যাত্মিক চেতনা, অর্থাৎ ঈশ্বরের কাছে নিজেকে নিযুক্ত করো, তাহলে আবার এখানেতে পিত্তদের মানে একটা ভালো প্রভাব পড়বে, ভালো অবস্থান। তাহলে গুরু রাশিকে দেখছে, আবার গুরু দেবগুরু বৃহস্পতির অবস্থান এই মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, ষষ্ঠ ঘরে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে। আবার এদিকে তার চেলা, সেও তারও প্রভাব থাকছে ওই ধনু রাশিতে। এবং এদিকে এই কেতুর আবার প্রভাব থাকছে যে ধনসম্পত্তির ঘরে। তো ধনসম্পত্তির ঘরের সাথে যখনই কেতুর প্রভাব থাকবে, তো সেখানে তো আকস্মিক অর্থ অবশ্যই এমন কোনো উপার্জনের রাস্তা এই সময়কালে হবে, যেটা মানে মকর রাশির জন্য যথেষ্ট ভালো। যে কোনো গোপন মহাজনের সাথে এমন কোনো ডিল হয়ে গেল যেটা কল্পনার বাইরে হয়ে গেল, হচ্ছে তো কারো না কারোর হবে এই সময়কালে ভালো অবস্থান, যাদের গ্রহের অবস্থান ভালো রয়েছে। আবার এই কেতুর যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু ওই চতুর্থ ঘরেও এসে পড়ছে। তো জায়গা জমি সয় সংক্রান্ত বহু রকম বিষয়ের কিন্তু সমাধান এই সময়কালে হবে, যেটা হয়তো দীর্ঘদিন ধরে হচ্ছিল না। বললাম আগে যে সয় সম্পত্তি, সেই জিনিসটা উঠে আসছে।
ফসল জায়গা জমি থেকে উঠে আসছে। হ্যাঁ, তবে যদি দেখা যায় যে সূর্যের অবস্থান খারাপ রয়েছে কারোর জন্মগোষ্ঠীতে, তখন কি হবে, এই জায়গা জমি নিয়ে আবার সমস্যা তৈরি হবে, যে কোর্ট কেস মোকদ্দমাও তৈরি হয়ে যাবে। তো সেই জায়গাটাও কিন্তু দেখতে হবে। খারাপ প্রভাবও রয়েছে। যেমন খারাপ প্রভাব বলতে কি, যে যদি সূর্যের অবস্থান খারাপ থাকে, প্লেসমেন্ট খারাপ থাকে, তো এই সময়কালে কি হবে, যে পিত্রদের মানে মানে পূর্বপুরুষ কোনো এমন একটা সমস্যা তৈরি করে দিয়ে রেখে দিয়েছে যে সেই জিনিসটা আবার নিজেদের সন্তানরা ভোগ করছে। যে এমনভাবে জায়গা জমি রয়েছে যে সেটার ভাগ আর ঘটনা হয়নি, তার সমস্যা পড়ে গেছে নিজেদের সন্তানের মধ্যে, যে নিজেদের সন্তানরা তারা সেই গণ্ডগোল অশান্তি ভোগ করছে, ভাই ভাই গণ্ডগোল অশান্তি করছে, আত্মীয় স্বজনদের মধ্যে ভাগাভাগি নিয়ে অশান্তি গণ্ডগোল হচ্ছে, সেই জিনিস বুঝাচ্ছে। আবার আকস্মিক পরিবর্তন হয়ে গেল কর্মক্ষেত্রে পরিবর্তন হয়ে গেল, সেগুলো জিনিসও বুঝাচ্ছে। তো এই জিনিসগুলো পারিবারিক অশান্তি হয়ে যাচ্ছে, মানসিক অশান্তি, গোপন অসুখ বিসুখ দিয়ে দিচ্ছে। তো যাদের ক্ষেত্রে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, যার জন্য আমি প্রথম থেকে বলে এসেছি মকর রাশি যে এই 2026 অবশ্যই সূর্যের মানে যন্ত্র স্থাপন করা উচিত। সূর্যযন্ত্র মকর রাশিকে এই 2026 না, বহু পূর্ব থেকেই করা উচিত। অষ্টমপতি সূর্য উপাচারেই যথেষ্ট সন্তুষ্ট হয়। পাথর পরে সূর্যের বল বৃদ্ধি করে দেওয়া, সূর্যকে বল বৃদ্ধি করা। তো যাই হোক, এরকম নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যাদের সূর্যের অবস্থান খারাপ রয়েছে। আর সূর্য যদি ভালো থাকে তাহলে একদম বললে চারিদিক থেকে কিন্তু উন্নতির যোগ নিয়ে আসবে। এই মহা নক্ষত্রে কেতুর অবস্থান আর্থিক উন্নতি করাবে, মান সম্মান পদ প্রতিষ্ঠা চারিদিক থেকে উন্নতির বর্ষণ নিয়ে আসবে, কারণ পজিটিভ প্রভাবটা দিয়ে দিবে। পজিটিভ প্রভাব যেটা কল্পনার বাইরে, মান সম্মান দিবে, সিংহাসন প্রাপ্তি, সংঘর্ষ, জায়গা জমি যেগুলো বললাম আর কি, এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তো উপাচার কি করবে এই সময়কালে, এই যে মহা নক্ষত্রের উপাচার, কারো হয়তো সূর্য খারাপ রয়েছে, তো তাদের ক্ষেত্রেও এই জিনিস উপাচার করলে যথেষ্ট ভালো সমাধান হবে। তো সেটা হচ্ছে কি, যে পিতৃদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করতে হবে, এবং বিশেষ করে অমাবস্যার দিনটাকে বিশেষভাবে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা অমাবস্যাতে গঙ্গা স্নান করতে হবে। যদি গঙ্গা স্নান না করতে পারে, যে সমস্ত নদী ঘাটগুলোতে প্রতিমা নিরঞ্জন হয় সেই সমস্ত ঘাটগুলোতে স্নান করো, আর ব্রাহ্মণদের কাছ থেকে পাঁচই আশীর্বাদ নাও। ব্রাহ্মণদেরকে, পিতৃদের উদ্দেশ্যে ব্রাহ্মণদেরকে কিছু না কিছু দান করো, এবং রাস্তার কুকুরদের প্রতিনিয়ত খাওয়ানো শুরু করো। রাস্তার কুকুরকে খাওয়াও, যত পারো রাস্তার কুকুরকে খাওয়াও, দেখবা ভালো রেজাল্ট দিবে। এবং তার সাথে যে মন্দিরগুলো ভগ্ন অবস্থায় রয়েছে বা দীর্ঘদিনের পুরাতন মন্দির, যে মন্দিরগুলোতে মানে কোনো কাজই হয় না, নোংরা অবস্থায় পড়ে রয়েছে, ভাঙাচুরা অবস্থায় পড়ে রয়েছে, একটা আলো ঠিক মতন করে জ্বলে না, সেই সমস্ত মন্দিরে সেবা দান করো সেই সমস্ত মন্দিরে, যে কোথাও একটু আলো জ্বালালা, মন্দিরটাকে পরিষ্কার করলা। এবং তার সাথে এমন কোনো সন্ন্যাসী, যে রাস্তায় দেখা হলো সন্ন্যাসীর তিলক কাটা সন্ন্যাসী, তাদেরকে কিছু দান করলা, তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলা, তা যথেষ্ট ভালো প্রভাব দিবে। এবং তার সাথে কিছু মানে যারা মানে কি বলবো, যে অন্ধ মানুষ দেখতে পায় না চোখে, হ্যাঁ, তাদেরকে কম্বল টম্বল দান করো। কিন্তু যেগুলো দান করবে, যে কোনো কিছু দান করলো, সেই দানগুলো গোপনে করার চেষ্টা করাই ভালো। যে ওইদিকে দান করছি আর এদিকে স্ট্যাটাস হিসাবে ওই ফটোই দিয়ে দিলাম আবার ফেসবুকে যে আমি দান করছি, এগুলো করা চলবে না। গোপনে দান করতে হবে, দেখবেন ভালো রেজাল্ট এই সময়কালে পাবেন। এটা মেন একটা বললাম। এবার যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, গুরুর সান্নিধ্যে থাকবেন, গুরুর আশীর্বাদ নেবেন। যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয়, সে সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়োর মতন খাবারের বস্তু দান করবেন। তারপরে কেশরের টিকা ব্যবহার করবেন, এবং হনুমান চল্লিশা, বজ্রবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে, আমি তো বলেই আসছি প্রতিনিয়ত এগুলো পাঠ করবেন, তাতেও যথেষ্ট ভালো ফল পাবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।